আসসালামু আলাইকুম। আইটি স্কুলের পক্ষ থেকে লার্ন ফাস্ট পেলেটার সিরিজের আরো একটি ক্লাসে আমি তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব গুণোত্তর ধারার প্রথম অংশ। চলো শুরু করা যাক। প্রথমে আমরা একটু জানি যে গুণোত্তর ধারাটা কি। ঠিক আছে, আচ্ছা, দেখো গুণোত্তর ধারা আমরা আগেও বলছি, যেমন ধরো একটা ধারা হচ্ছে 2 + 4 + 8। এই ধারাটা দেখো যে 2 করে যোগ হয়ে কিন্তু বাড়তেছে না, 2 হয়ে করে গুণ হয়ে বাড়তেছে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, পরেরটা কি হবে 16, তারপরটা 32। এভাবে 2 করে গুণ হয়ে বাড়তেছে। আগেরটা কি হতো সমান্তর ধারায় যোগ হয়ে বাড়ত, এখানে যেহেতু 2 করে গুণ হয়ে বাড়তেছে তাই এগুলোকে আমরা সমান অন্তর না বলে বলি সমান অনুপাত। ঠিক আছে, আগে আমরা পড়ছিলাম কি ডি, এবার পড়বো আর। আর হচ্ছে সমান অনুপাত। যেমন দেখো এখানে কি বলছে যে যে কোনো পদ ও এর পূর্ববর্তী পদের অনুপাত সবসময় সমান হলে, অর্থাৎ যে কোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে ভাগফল সর্বদা সমান পাওয়া গেলে সেই ধারাটিকে গুণোত্তর ধারা বলে এবং ভাগফলকে সাধারণ অনুপাত বলে, যাকে আমরা আর ধারা প্রকাশ করি। ঠিক আছে, তো এটা আমি একটু সহজ করে যদি বলি, দেখো এখানে প্রথম এবং দ্বিতীয় পদের অনুপাতও 2, তারপরের পদদ্বয় এদের অনুপাতও 2, তারপরের গুলার অনুপাতও কি 2। এখানে অনুপাত সব জায়গায় কি সেম হইতেছে, এজন্য এটাকে আমরা গুণোত্তর ধারা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা চলো আমরা একটু ফর্মুলায় যাই, সমান্তর ধারার মতোই ফর্মুলা। এখানে গুণোত্তর ধারারও n-তম পদ এবং n-তম পদের সমষ্টির দুইটা সূত্র আছে। ঠিক আছে, যেমন n-তম পদের সূত্র হচ্ছে ar⁻n-1। এখানে a হচ্ছে আমার প্রথম পদ, আগেও বলছি আমরা a হচ্ছে প্রথম পদ, আর আর হচ্ছে সাধারণ অনুপাত। ঠিক আছে, এই আটটা আমরা ম্যাথে কিভাবে বের করব, পরের পদ থেকে পূর্বপদ আগে বিয়োগ করতাম ডি এর সময়, এবার পরের পদ থেকে পূর্বপদ কি করব ভাগ করব। ঠিক আছে, আচ্ছা n-তম পদের সূত্র তো দেখলাম, এবার n-তম পদের সমষ্টি। আগে আমরা সূত্র পাইছিলাম একটা, এবার এই সমষ্টির সূত্র আবার দুইটা ভাগ। হ্যাঁ, একটা হচ্ছে a ইন্টু r⁻n-1 ডিভাইডেড r-1, আরেকটা দেখো প্রায় সেম, a ইন্টু 1 - r⁻n ডিভাইডেড 1 - r। দেখো দুটা কিন্তু প্রায় সেম। একটা হচ্ছে যখন আর আমি যে বের করব আর পরের পদ ভাগ পূর্বপদ, যখন আমি বের করবো সেটা যদি 1-এর বেশি আসে তাহলে হচ্ছে এই সূত্র, এবং 1-এর কম আসলে সেটা হচ্ছে এই সূত্র। এখন আমরা অনেকে পেঁচায় ফেলি, আমরা যখন 1-এর বেশি আসে তখন নিচের সূত্র ইউজ করি, যখন 1-এর কম আসে তখন উপরের সূত্র ইউজ করি। এটা আমরা এই ভুল থেকে কিভাবে দূরে থাকবো, দেখো মনে রাখবা যে বড় মাইনাসের সে আগে থাকে। যদি আমি অ্যান্সারটা পজিটিভ আনতে চাই, দেখো এখানে আর বড় সূত্রে আর আগে, এখানে 1 বড় সূত্রে 1 আগে। এভাবে মনে রাখা যায়, কত কঠিন না, যদি কারো সমস্যা হয় মনে রাখতে তাদের জন্য বলা। ঠিক আছে, তো এই হচ্ছে আমার গুণোত্তর ধারা সম্পর্কে জানলাম এবং সূত্র জানলাম। এবার চলো আমরা ম্যাথ শুরু করি। দেখো প্রথমে আমাকে বলছে যে এটা একটা ধারা, অবশ্যই গুণোত্তর ধারা আমি দেখেই বুঝতেছি। ধারাটির 10তম পদ কত, অর্থাৎ n এর মান যদি 10 হয় তাহলে সেই পদটা কত। সূত্র আমি তো কি দেখলাম যে আমি আগে লিখি যে a সমান কত, এখানে 2 এবং r সমান হচ্ছে 4/2। কত আসবে, 2 তো আসবে। সূত্র আমি কি জানি, সূত্র আমি জানি হচ্ছে n-তম পদ সমান ar⁻n-1। এখানে a এর মান হচ্ছে 2 আর এর মানও 2, সরি 2, n এর মান কত 10, তাহলে 10 থেকে 1 বিয়োগ দিলে কত হয়, ক্যালকুলেটরে বসায় দেখো 9, তো 9, তাহলে 2⁹ ইন্টু 2
তাহলে আমি লিখতে পারি এটা 2^10। কত আসে দেখো তো, 1024। তাহলে এখানে আসতেছে অ্যান্সার কত আমার, 10তম পদ কত গুণোত্তর ধারাটির, 1024। ঠিক আছে, তারপর দেখো বলছে 128 যোগ 64 যোগ 32। দেখো ধারাটা কমতেছে, ধারাটির সাধারণ পদ কথা। সাধারণ পদ কি ভাইয়া, আমি তো কখনো এটা শুনি নাই। মনে আছে একেবারে শুরুর দিকে অনুক্রম ও ধারাটা যখন আমরা পড়ছিলাম, তখন যে অনুক্রম বের করার সময় আমি কিছু প্রশ্ন দিচ্ছিলাম না দুইটা, সেখানে n সম্বলিত একটা রাশি ছিল, সেটাকে আমি কি বলছিলাম, যে ধারার সমীকরণ। না, কথাটা আসলে ধারার সমীকরণ না বইয়ের ভাষায়, বইয়ের ভাষায় কথাটা হচ্ছে সাধারণ পদ। ঠিক আছে, আচ্ছা, তা আমাকে ওই রকম একটা সাধারণ পদ বের করতে হবে। আমরা প্রথম ক্লাসে দেখছিলাম না, ওই রকম একটা পদ বের করতে হবে। তার জন্য আমার ইনফরমেশন কি কি দেওয়া, একটা ধারা দেওয়া আছে। চলো চেষ্টা করি। যেমন এখানে এর মান কত, 128, আর এর মান কত বলতো, 64/128। তাহলে কত আসবে, হাফ। আচ্ছা, এখন আমার কাছে তো n এর মান দেওয়া নাই, আমি n এর একটা জন্য সাধারণ একটা পদ বের করব। তাহলে আমি লিখি nতম পদের সূত্র আমি কি জানি, ar⁻n-1। এখানে বলা হয় নাই n-1, এই পাওয়ারটা কিন্তু শুধুমাত্র আর এর না, হ্যাঁ, হোল স্কোয়ার থাকলে বুঝতে পারতো যে পাওয়ারটা n-1 পুরোটা, এ আর পুরোটার, শুধুমাত্র আর এর পাওয়ার। ঠিক আছে, আচ্ছা, এর মান হচ্ছে 128 এবং আর এর মান হচ্ছে আমার হাফ। ঠিক আছে, আচ্ছা, এরপর আমি কি করতে পারি দেখো তো, আমি এটাকে লিখতে পারি 128কে কি লিখতে পারি, 2^7 ইন্টু 1/2^n-1। মানে 1 এর উপর কোনো কিছু পাওয়ার দেওয়া তো একই কথা, এই জন্য 1 এর উপর পাওয়ারটা দিলাম না, পাওয়ারটা 2 এর উপর নিয়ে আসলাম। এটা লাভ কি হইলো, এটাকে আমি এইভাবে লিখতে পারি যে 2^7 ডিভাইডেড 2^n-1, সাথে গুণ থাকা আর উপরে থাকা একই কথাই তো। তারপর দেখো, আমি জানি যে সূচকের নিয়ম অনুযায়ী যদি ভিত্তি সেম থাকে, তাহলে পাওয়ারকে আমি কি করতে পারি, বিয়োগ আকারে লিখতে পারি। হ্যাঁ দেখো, 2^something 2^something, ভিত্তি কিন্তু সেম 2, তাহলে এদের পাওয়ারকে আমি কি করতে পারি, বিয়োগ আকারে লিখতে পারি। হ্যাঁ, আমি তো এখানে শিফট করলাম যে দেখো, আমি চাইলে এটাকে লিখতে পারি যে 1/2^n-1, দেন 7টাকে আমি নিচে -7 হিসেবে লিখতে পারি, যে -7, দেন এটাকে লিখতে পারি হচ্ছে 2^n-8। ঠিক আছে, এই যে আমি পাইলাম, এইটাই কি আমার সাধারণ পদ। ওকে, আচ্ছা, শুরু থেকে একটু রিক্যাপ করি। আমাকে বলছে যে একটা ধারা দেওয়া আছে, এই ধারাটির সাধারণ পদ কত। তা আমি আগে এ লিখলাম, আর লিখলাম, দেন হচ্ছে nতম পদের সূত্র বসাইলাম। ঠিক আছে, nতম পদের সূত্র বসানোর পর আমি এখানে এ আর আর এর মানটা বসানোর পর আমি এখানে এই যে 2^7/2^n-1 এই পর্যন্ত আসলাম। এটা হচ্ছে আমার ধারার কাজ। তারপর আমি সূচকের মধ্যে শিফট করছি। সূচকের নিয়ম অনুযায়ী আমি কি বললাম একটু আগে, যে ভিত্তি যদি সেম থাকে তাহলে আমি এদের পাওয়ারকে বিয়োগ আকারে লিখতে পারি। ঠিক আছে, তো এই জন্য আমি এটাকে এইভাবে লেখার পর এই যে আমি সাধারণ পদটা কত সেটা পেয়ে গেলাম। বুঝতে পারছি? ঠিক আছে, তো এই হচ্ছে আমার সাধারণ পদ। সময় নিয়ে বুঝাইলাম, হয়তো এটা আগে বোঝানো হয় নাই, অনুক্রম পড়াইছিলাম। আশা করি বুঝতে পারছো। না বুঝলে একটু টেনে নিয়ে আগে নিয়ে দেন আবার দেখো, আশা করি বুঝতে পারবা। তারপর দেখো, বলছে একটা ধারা দেওয়া আছে যে 12 যোগ 24 যোগ 48। দেখো এখানে 12 দুগুণে 24, 24 দুগুণে 48, তাহলে এটাকে আমি কি বলতে পারি, গুণোত্তর ধারা বলতে পারি। বলছে এভাবে যোগ করতে যদি আমি 768 পর্যন্ত, এই 768 পর্যন্ত যদি আমি যোগ করি, তাহলে ধারাটির সমষ্টি কত। কোন ম্যাথটার মতো বলতো, সমান্তর ধারা একটা ম্যাথ করছিলাম আমরা, ওই রকম। দেখো এখানে এর মান কত, 12,
এবং আর এর মান হচ্ছে আমার 24/12, তাহলে কত আসতেছে 2। আচ্ছা, তাহলে আমাকে এখন বের করতে হবে, দেখো আর এর মান 2 1-এর থেকে বড়, তো তাহলে কোন সূত্র ব্যবহার হবে? আর 1-এর থেকে বড় যে সূত্রটা, সেই সূত্রটা ব্যবহার হবে। কোন সূত্রটা? এই যে এই সূত্রটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমি যদি সূত্র বসাই, সূত্র আমি কি জানি, এ যেহেতু আর বড়, তাহলে আর মাইনাসের আগে r⁻n-1 r-1 ইকুয়াল কত হচ্ছে আমার, আচ্ছা এখানে তো আমাকে আগে n এর মান বের করতে হবে। চলো আমরা আগে n এর মানটা বের করি। যদি n এর মান বের করি, ar⁻n-1, হ্যাঁ, ইকুয়ালটা হচ্ছে 768। এটা কয়তম পদ সেটা আগে বের করি, দেন হচ্ছে ওই n এর মানটা আমরা সমষ্টি সূত্রে বসায় দিব। এ হচ্ছে আমার 12, আর হচ্ছে আমার 2 2n-1, দেন এটা হচ্ছে 768, দেন 12 গুণ আছে ওই পাশে নিলে কি হবে বলো? গুণ আছে ওই পাশে নিলে হবে হচ্ছে ভাগ, 768 ভাগ 12 64, 2n-1, আর এই পাশে আমি লিখতে পারি হচ্ছে, একটু ভেঙেই লিখি, যে 768 ভাগ 12। আচ্ছা, এবার আমাকে বলো এই 64কে আমি কি করতে পারি? আমি কি 64কে 2⁶ এভাবে লিখতে পারি না? কেন লিখবো এটা? n এর মান বের করার জন্য। তুমি কি সরাসরি এখন এই পাশ ওই পাশ করে কোনভাবে n এর মান বের করতে পারবা? পারবো না, এখানে আমাকে সূচক ব্যবহার করতে হবে। আমি এই 64কে লিখতে পারি যে 2n-1 ইকুয়াল, লিখতে পারি 2⁶। এতে লাভ কি হইল? যদি ভিত্তি সেম থাকে তাহলে এদের পাওয়ারকে আমি কি সমান আকারে লিখতে পারি। বুঝতে পারলাম? তাহলে এই লাইনের পর আমি এই লাইনে সরাসরি আসতে পারি যে n-1 ইকুয়াল টু 6। বুঝতে পারছি কেন লিখছি এটা? ঠিক আছে, তো সুতরাং আমি বলতে পারি যে n এর মান কত হবে? 6 + 1 কত আসে? 7। তাহলে n এর মান 7। এখন যদি আমি সমষ্টির সূত্রে বসাই তাহলে আমি কি পাবো? সমষ্টিটা কত সেটা জানতে পারবো। চলো সেটাই করি। সমষ্টির সূত্র, n এর মান কত? 7। তাহলে a ইন্টু r⁻7। আচ্ছা একেবারে মানটাই বসায় দিই নাকি সূত্র লিখবো? আচ্ছা সূত্রই লিখি, r⁻n-1 r-1। এখানে যদি আমি a এর মানটা বসাই, a এর মান হচ্ছে 12, r এর মান হচ্ছে 2, n এর মান হচ্ছে 7, তাহলে 12 ইন্টু 2⁻7 -1, আর নিচে হচ্ছে 2 - 1, যাকে আমরা একই বলতে পারি সরাসরি। তাহলে এখানে কি হবে বলতো? 12 গুণ, ব্র্যাকেটই রাখি, 12 ইন্টু 2⁻7 -1। দেখো তো ক্যালকুলেটারে বসায় কত আসে? 64 2 গুণে মনে হয় 128। হ্যাঁ 128 -1 127 গুণ 12 1524। তাইলে আমার অ্যান্সার আসতেছে 1524। অর্থাৎ আমি যদি এভাবে গুণ করতে করতে আগাই, তাহলে যোগ করতে করতে আগাই, তাহলে হচ্ছে আমার এই ধারাটির সমষ্টি কত হবে? এই যে 1524। ঠিক আছে, আশা করি ম্যাথটা বোঝা গেছে। চলো তারপরে দেখি কি আছে। বলছে একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 ও 9। প্রথম পদ 27, দ্বিতীয় পদ 9। তাহলে আমাকে ধারাটার শুরুটা তো করে দিছে তারা, যে প্রথম পদ 27, দ্বিতীয় পদ 9, এবং আমাকে বলে দিছে যেটা গুণোত্তর ধারা। তাহলে আমাকে নর্মালি ধারা বের করার জন্য যে সেটা কেমন ধারা, একটার পার্থক্য বের করলে কিন্তু হয় না, মিনিমাম 2-3টার পার্থক্য বের করতে হয়, বা 2-3টার অনুপাত বের করতে হয়, যেন আমি বুঝতে পারি সেটা কি সমান্তর না গুণোত্তর। তারা এখানে আমাকে বলেই দিছে যে এটা গুণোত্তর ধারা। তাহলে কিন্তু আমার প্রথম 2টা পাইলেই আমি এর মানও জানতেছি, আর এর মানও জানতেছি, তাই না? ঠিক আছে, তাহলে আমি এখানে ডট ডট দিতে পারি।
এই হচ্ছে আমার ধারা। এখানে বলতো এর মান কত? এখানে এর মান হচ্ছে 27 এবং আর এর মান 9/27। কত আসে? 3 নং 27, তাহলে 1/3। এখন আমাকে বলছে ধারাটির পঞ্চম পদ কত, ধারাটির পঞ্চম পদ কত এবং দশম পদ কত। ঠিক আছে, তাহলে আমি জানতেছি যে পঞ্চম পদ যখন, তখন n এর মান কত? তখন n এর মান হচ্ছে আমার 5। দশম পদের সময় n এর মান কত? 10। তাহলে আমি এই n এর মান 5 আর 10 অনুযায়ী যদি বের করি, তাহলে আমি বাকিটা পারবো। যেহেতু এ জানি আর জানি, পঞ্চম পদ দশম পদ বের করার কোনো ব্যাপারই না। তাহলে আমি লিখে দেই, সুতরাং পঞ্চম পদ এর মান হচ্ছে 27, এ ইন্টু আর এর মান হচ্ছে 1/3, এ ইন্টু আর টু দি পাওয়ার n-1। লিখে ফেলো 27 গুণ n-1, 5 - 1 কত? 4 তো, তাহলে 1/3 টু দি পাওয়ার 4। ক্যালকুলেটরে বসাও, দেখো কত আসে। 81 মনে হয়। 3 টু দি পাওয়ার 4, হ্যাঁ 81। তাহলে 27/81 কত? 1/3 তো। তাহলে এখানে অ্যান্সার আসবে হচ্ছে পঞ্চম পদ কত? 1/3। তারপর আমাকে যদি বলে যে দশম পদ কত, এর মান হচ্ছে 27, আর এর মান হচ্ছে 1/3 এবং n এর মান 10, তাহলে 10-1। আচ্ছা, 3 টু দি পাওয়ার 9 কত আসে দেখো। 19,683। আচ্ছা, 27 ভাগ অ্যান্সার 1/, আচ্ছা আমরা এখানে লিখি 3 টু দি পাওয়ার 9, দেন 27 ভাগ অ্যান্সার দিলে 1/729। 27 তো, তাহলে 3 টু দি পাওয়ার কত হয়? এখানে 3 হয়, তাহলে 729 কি 3 টু দি পাওয়ার 6 না? হ্যাঁ, তাহলে আমি এখানে সরাসরি এইভাবেও লিখতে পারি যে 1/729ও লিখতে পারি, অথবা 1/3 টু দি পাওয়ার 6ও লিখতে পারি। একই কথা, দুইটা দিলেই হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার পঞ্চম পদ এবং দশম পদ। ঠিক আছে, মনে হবে বাংলা কথা দেখে মনে হবে যে না ম্যাথটা অনেক কঠিন, কিন্তু দেখো তোমাকে এ আর আর এর মান দিয়ে দিছে এবং বলে দিছে গুণোত্তর ধারা, তাইলে আর এর মানের জন্য আমাকে আর কোনো পদের জন্য অপেক্ষা করতে হবে না। ঠিক আছে, তো আশা করি ম্যাথটা বোঝা গেছে। তারপর দেখো, তারপর আমরা কিছু এমসিকিউ করে আজকের ক্লাসে সমাপ্তি করি। হ্যাঁ, দেখো তো এই এমসিকিউগুলো পারবা কিনা, চেষ্টা করো, একটু পজ করে চেষ্টা করে দেখো। আচ্ছা দেখো কি বলছে, যে এ বি সি এবং ডি সমান্তর ধারার, আচ্ছা এখানে 13.2-এ গুণোত্তর ধারা, তো আমরা জানি 13.2-এ আছে, ওইখানে সমান্তর ধারারই এমসিকিউ দিয়ে আছে, তো আমরা সেগুলোই প্র্যাকটিস করি। যে বলছে সমান্তর ধারার 4টি ক্রমিক পদ হলে, ক্রমিক পদ তাহলে আমি ধরো সাপোজ ধরলাম যে এ এর মান 1, বি এর মান 2, সি এর মান 3, ডি এর মান 4, ধরলাম ক্রমিক পদ হলে নিচের কোনটি সঠিক। দেখো এখানে বি যদি আমি বলি বি এর মান 2, তাহলে সি হচ্ছে 3, ডি হচ্ছে 4, 3 যোগ 4 7, 7/2 কত আসে? 3.5। বি আসতেছে? আসতেছে না। এর মান যদি বের করি বি আর সি, বি হচ্ছে 2, সি হচ্ছে 3, 5/2, এর মান তো আসতেছে 1, হবে না। সি আমার মনে হয় হবে, দেখো তো বি হচ্ছে 2, ডি হচ্ছে 4, 2 যোগ 4 কত হয়? ছোট্ট বাচ্চারা 2 যোগ 4 কত? 6, তাহলে 6/2 আমার কত আসতেছে? এখানে 3 আসতেছে, যেটা কিনা আমার সি এর মান। তাহলে কি আমি এটা সঠিক বলতে পারি? পারি। আচ্ছা, তারপর দেখো
এটার প্রশ্ন ভুল আছে, হ্যাঁ এটার প্রশ্ন একটু ভুল আছে যে তোমার উদ্দীপকটা তোলা হয়নি। উদ্দীপকটা হচ্ছে এটা একটা ধারা। বলছে ধারাটির সাধারণ অন্তর কত। দেখো ধারার প্রথম পদ কত, এ, যেহেতু সমান্তর ধারা বুঝতেছি আমি, তাহলে এখানে আমার দ্বিতীয় পদ কত হবে, তারপর দেখো এটার মনে হয় উদ্দীপক তুলতে ভুল হয়েছে। হ্যাঁ আচ্ছা, উদ্দীপকটা এখানে আছে, যেটা হচ্ছে উদ্দীপক এই ধারাটির সাধারণ অন্তর বের করতে বলতেছে। দেখো তোমাকে বলে দিছে সাধারণ অন্তর, তাহলে তুমি কি বুঝতে পারলা, এটা হচ্ছে একটা সমান্তর ধারা। যদি বলতো অনুপাত বের করো, তাহলে আমি কি করতাম, বুঝতাম সেটা গুণোত্তর ধারা, এটা কি সমান্তর ধারা। এখন অন্তর বের করার নিয়ম কি, এইটা বিয়োগ এইটা। দেখো তুমি সরাসরি ক্যালকুলেটরে বসায় দাও যে log 4 মাইনাস log 2 কত আসতেছে, 030। এখন তুমি অপশন টেস্ট করো যে log 2 এর মান কত, যে log 2 এর মানও কি 030। তাহলে আমি বলতে পারতেছি এখানে অন্তরটা কত হবে, ডি এর মান হবে log 2। আচ্ছা, তারপর ধারাটির সপ্তম পদ কোনটি। দেখো আমি সমান্তর ধারার ক্ষেত্রে সূত্র কি জানতাম, n-তম পদ বের করার সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে আমার এর মান হচ্ছে log 2 এবং n এর মান হচ্ছে 7, তাহলে 6 হবে এখানে, এবং ডি হচ্ছে log 2। তাহলে তুমি সরাসরি ক্যালকুলেটরে বসাও, বেশ একেবারে এখনই আমার লগ কি, লগ কেমনে কাজ করে দরকার নেই, ক্যালকুলেটর সরাসরি বসায় দিই যে log 2 গুণ 6 1.86 যোগ log 2 2.10। এবার অপশন টেস্ট দাও, দেখো তো মনে হচ্ছে log 32 1.50 হয় না, log 64 হয় না, তারপর হচ্ছে log 256, এই যে 2.40 আসছে। তাহলে অ্যান্সার কি হবে, log 256। ঠিক আছে, লগ এটা আমার কত আসছিল দেখি তো, অ্যান্সারটা কত আসছিল ভুলে গেলাম তো। 6 ইন্টু log 2 যোগ log 2। আচ্ছা, এটা 2.10 আসছিল, আমি 40 টিক বসায় দিয়েছি। হ্যাঁ তখনই চোখে লাগতেছিল এটা 128, এটা হবে 2.10 বা হচ্ছে লগ 128। তুমি চাইলে এখানে লগের জ্ঞান অ্যাপ্লাই করতে পারো, নো ইস্যু। ওকে আগাই। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে কোর্স ফি দিয়ে আইটেক স্কুলকে সাপোর্ট করতে পারো। তবে ভালো ব্যাপার হচ্ছে তুমি এখানে নিজের সামর্থ্য অনুযায়ী ফিটা প্রদান করতে পারবে। তবে 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 নির্ধারিত ফিটাই পরিশোধ করলেই আপনি আমাদের অনলাইন প্রাইভেট কেয়ার ব্যাচে যুক্ত হতে পারবেন, যেই ব্যাচে হচ্ছে আমরা প্রবলেম সলভ লাইভ সেশন করব, নিয়মিত টার্গেট দিব, মনিটর করব এবং এক্সামের মাধ্যমে তুমি জানতে পারবে নিজের প্রোগ্রেসটা কতটুকু হইল। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। কোর্স ফি দিতে ভিজিট করো আইটেক স্কুলের ওয়েবসাইট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।